প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে যারা মাছ চাষ করে থাকি সাধারণত তিনটি পদ্ধতি অনুসরণ করে আমরা মাছ চাষ করে থাকি। তারপরে আসি প্রিয় দর্শক মিশ্র চাষ পদ্ধতি। মিশ্র চাষ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? আর যদি আপনি 3 ফিট 3.5 ফিট পানি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে মাছটা দিবেন? পাঙ্গাস, তেলাপিয়া, তারপর হচ্ছে গিয়ে শিং, গুলশা, মাগুর, ট্যাংরা। আর অনেকে বলবে যে না সাথে বছর কোনো খাদ্য লাগেন, এগুলো হুদাই। ধরেন আপনি কার্প জাতীয় মাছে মিশ্র চাষ করছেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব মানে মাছ চাষের যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে। দেখেন, আমরা কিন্তু একটা সময় বাংলাদেশে একটা নির্দিষ্ট গোষ্ঠী মাছ চাষের সাথে জড়িত ছিল, কিন্তু বর্তমানে মানে এমন কোনো পেশার লোক নেই যে তারা মাছ চাষ করছে না। কারণ মাছ চাষ একটি খুবই লাভজনক ব্যবসা, আর যারা ব্যবসা করে থাকে বাংলাদেশে তার কোনো না কোনোভাবে মাছ চাষের সাথে জড়িত হয়েছে। তারপরে আপনি কি পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে। তাই আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে যারা মাছ চাষ করে থাকি সাধারণত তিনটি পদ্ধতি অনুসরণ করে আমরা মাছ চাষ করে থাকি। প্রথমটি হচ্ছে একক চাষ, মানে একক মাছ চাষ পদ্ধতি। দ্বিতীয়টি হচ্ছে মিশ্র চাষ বা মিশ্র চাষ পদ্ধতি। আর দ্বিতীয় হচ্ছে সাথী ফসল। কৃষক, এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রেখে আপনাকে মাছ চাষটা করতে হবে। এখন আপনাকে জানতে হবে যে একক চাষ বলতে আমরা কি বুঝি। একক চাষ বলতে আমরা এটাই বুঝি যে মানে আপনার পুকুরে বা আপনার মাছ চাষ ব্যবস্থাপনায় যে কোনো একটি প্রজাতিকে আপনি মাছ চাষ করতেছেন সেটাকে সাধারণত আমরা একক চাষ বলি। যেমন আপনি শুধু মনোসেস তেলাপিয়া মাছ চাষ করতেছেন, আপনি শুধু মনোসেস তেলাপিয়া করতেছেন। পাঙ্গাস করলে শুধু পাঙ্গাসই করতেছেন, হ্যাঁ, পুঁটি করলে পুঁটি করতেছেন। শিং, মাগুর, গুলশা, মানে একটি প্রজাতিকে আপনি নির্দিষ্ট করে যে মাছ চাষ করতেছেন সেটা কিন্তু একক চাষ পদ্ধতি। এখন আমরা একক চাষ পদ্ধতিতে কোন কোন মাছ করে থাকি? যেমন আমরা হচ্ছে গিয়ে পাঙ্গাস, তেলাপিয়া, তারপর হচ্ছে গিয়ে শিং, গুলশা, মাগুর, ট্যাংরা, মানে এইগুলো আমরা স্বাভাবিকভাবে একক চাষ করে থাকি। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে যে পাঙ্গাস মাছ চাষে কিন্তু একটা সময় একক চাষে লাভবান হওয়ার সুযোগ থাকতো, কিন্তু বর্তমান সময় জিনিসের যে আনুষঙ্গিক জিনিসের যে দাম, সেক্ষেত্রে কিন্তু আসলে পাঙ্গাস মাছ একক চাষে লাভবান হওয়ার সুযোগটা থাকছে না। যার ফলে আমরা এখন পাঙ্গাস মাছ ম্যাক্সিমাম মৎস্য চাষের বাইরে মিশ্র চাষের দিকে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনি একক চাষ করতে যাচ্ছেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা একক যারা মাছ চাষ করে থাকি সেটা কিন্তু আমরা অধিক ঘনত্বে মাছ চাষটা করে থাকি। আমরা কম জায়গায় অধিক উৎপাদন করে থাকি, সেই মাছগুলিকে আমরা সাধারণত একক মাছ চাষ করে থাকি। এবং একক মাছ চাষ আমরা যেগুলো করে থাকি সেগুলো খুব ফাস্ট ফিডার মাছ হয়, হ্যাঁ, এবং প্রতিযোগিতা করলে খেতে পছন্দ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে এবং বাজারে একটা ভালো মূল্য পাওয়া যায়। ওই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা একক চাষ করে থাকি। তাহলে আপনি একক চাষের ক্ষেত্রে শুধু আপনি ওই প্রজাতিকে আপনি প্রাধান্য দিয়ে মাছ চাষ করবেন বা একটি প্রজাতিকে মাছ চাষ করবেন, সেটাকে একক চাষ বলে থাকে। তারপরে আসি প্রিয় দর্শক মিশ্র চাষ পদ্ধতি। মিশ্র চাষ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? মিশ্র চাষ পদ্ধতি বলছে আমরা আপনার একটি পুকুরে বা আপনার মাছ চাষ ব্যবস্থাপনায় একের অধিক প্রজাতি নিয়ে আপনি মাছ চাষ করছেন, সেটাকে সাধারণত আমরা মিশ্র চাষ বলে থাকি। যেমন হচ্ছে কি আমরা কার্প জাতীয় মাছের ক্ষেত্রে আমরা মিশ্র চাষ করে থাকি। আপনার মিশ্র চাষ করার ক্ষেত্রে যে আমরা কার্প জাতীয় মাছটা সিলেক্ট করে থাকি সেক্ষেত্রে আমরা জানি যে পুকুরের 3টি স্তর থাকে, সেই 3টি স্তরে কিন্তু আমরা মাছ দিয়ে থাকি। যেমন উপরের স্তর, নিচু স্তর, মধ্যম স্তর। উপরের স্তরে সাধারণত কী কী মাছ থাকে? উপরে সাধারণত থাকে হচ্ছে গিয়ে সিলভার, ব্রিগেড, কাতল। মধ্যম স্তরে থাকে রুই জাতীয় মাছ। আর নিচু স্তরে থাকে মৃগেল, কালিবাস, ঘৈন্যা। এই মাছগুলো সাধারণত নিচু স্তরে থাকে। এখন আমরা মিশ্র চাষ যখন করে থাকি কার্প মাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি প্রশ্ন থাকে যে ভাই আমার পুকুরে থেকে 4 ফিট পানি বা 4.5 ফিট পানি, 3.5 ফিট পানি, এই পুকুরে আমি কিভাবে মিশ্র চাষ করতে পারি কার্প জাতীয় মাছের? দেখেন, আপনি 4 ফিট, 3.5 ফিট, 3 ফিট পানিতে আপনি কিভাবে মিশ্র চাষ করবেন? এটা তো কোনো ফিটই হবে না। এর মধ্যে আপনি যদি 3 ফিট, 3.5 ফিট আপনার পানি থাকে, সেক্ষেত্রে আপনার 1 ফিট আপনার কাদায় চলে যায়। তাহলে আপনি 2.5 ফিট পানির মধ্যে আপনি কিভাবে আপনার স্তরটা ভাগ করবেন? সেক্ষেত্রে আপনি যদি কার্প জাতীয় মাছ মিশ্র চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরে পানি গভীরতা 5.5 ফিট থেকে 6 ফিট হতে হবে। কারণ 5.5 থেকে 6 ফিট হলে আপনি স্বাভাবিকভাবে স্তর বেঁধে মাছটা দিতে পারবেন। আর যদি আপনি 3 ফিট, 3.5 ফিট পানি থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে মাছটা দিবেন? সেক্ষেত্রে তো আপনার স্তরই হইল না। 3 ফিট, 3.5 ফিটে তো কোনো স্তর থাকে না। তাই আপনাকে অবশ্যই মিশ্র চাষের ক্ষেত্রে 5.5 ফিট থেকে 6 ফিট পানি হলে সবচেয়ে ভালো। আর মিশ্র চাষের ক্ষেত্রে আপনি যে কাজটি করতে হবে, মানে আপনি যে কয়টি প্রজাতি থাকবে পুকুরে, সেই প্রত্যেকটি প্রজাতিকে সমান গুরুত্ব দিয়ে আপনাকে মাছ চাষটা করতে হবে। ধরেন আপনি কার্প জাতীয় মাছে মিশ্র চাষ করছেন, সেক্ষেত্রে যদি 3টি স্তর থাকে, 3টি স্তরে কিন্তু আপনাকে প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে হবে এবং 3টি স্তরে মাছ যেন আপনার খাদ্য নিয়ে প্রতিযোগিতা না করে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং 3টি স্তরে মাছ যেন সমানভাবে গ্রোথ হয় সেদিকে আপনাকে 3টি স্তরে কিন্তু খাদ্যের মজুত রাখতে হবে। এভাবে আপনারা মিশ্র চাষ করেন। তাছাড়া হচ্ছে আমরা অনেকেই বর্তমানে পাঙ্গাসের সাথে কার্প জাতীয় মাছে মিশ্র চাষ করছি, তেলাপিয়ার সাথে কার্প জাতীয় মাছে মিশ্র চাষ করছি, বা তেলাপিয়ার সাথে হচ্ছে কি আমরা ওই ক্যাটফিশ জাতীয় মাছের মিশ্র চাষ করছি। এগুলো সবই কিন্তু মিশ্র চাষ। মানে মিশ্র চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে 2টি প্রজাতির উপর নির্ভরশীল হতে হবে। দেখেন, মনোসেস তেলাপিয়া মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি। এটি আপনার একক এবং মিশ্র 2টি ক্ষেত্রে চাষ করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোন পদ্ধতিতে মাছ চাষ করে লাভবান হবেন? দেখেন, আপনি যদি ঠিকঠাকভাবে গুণগত মানসম্পন্ন মনোসেস তেলাপিয়া মাছটা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনি একক এবং মিশ্র 2টি পদ্ধতিতে আপনি মাছ চাষ লাভবান হতে পারেন। দেখেন, আমাদের দেশে মৎস্যচাষী ভাইরা যারা মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে, তারা ম্যাক্সিমাম সময় লসের সম্মুখীন হয়। যারা গুণগত মানসম্পন্ন মনোসেস তেলাপিয়া মাছের পোনাটা
সংগ্রহ করতে ব্যর্থ হওয়ার কারণে। আর সেই গুণগত মানসম্পন্ন মনোসেস তেলাপিয়া পোনার জন্য আমরা বাই বাই হাসান নাসিরের পরিবার রয়েছে আপনাদের পাশে। আমরা বৃহত্তর ময়মনসিংহ জেলার ভিতরে বর্তমানে তো বিভাগ, সেই সর্বপ্রথম আমরা 2002 সাল থেকে মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করে আসছি। আমরা প্রত্যেক বছর 5 থেকে 6 কোটি মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদন এবং বিক্রি করে থাকি, যা এই বছরে আমাদের 2025 সালে যা লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে 8 থেকে 9 কোটি মনোসেস তেলাপিয়া মাছ উৎপাদনের লক্ষ্যে কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। যার ফলে প্রিয় দর্শক, আপনারা আমাদের কাছ থেকে চাইলে আমাদের হ্যাসের উন্নত জাতের গিফট তেলাপিয়া থেকে উৎপাদিত মনোসেস তেলাপিয়া মাছ সংগ্রহ করে আপনারা লাভবান হতে পারেন। আপনারা আমাদের কাছে মনোসেস তেলাপিয়া সংগ্রহ করার পাশাপাশি একটা সঠিক গাইডলাইন বই পাচ্ছেন। তাছাড়া আমাদের অফিস থেকে আপনাকে 10 থেকে 15 দিন অন্তর অন্তর ফোন দিয়ে আপনার সকল কিছু খবর নেওয়া হবে মাছ চাষের সম্পর্কিত। তাছাড়া আমাদের যে হটলাইন নাম্বার রয়েছে, আমাদের চাষিদের সমস্যা সমাধানে 24 ঘন্টা আমাদের টেকনিশিয়ানরা কাজ করে থাকে। তাই আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনি মনোসেস তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, তাহলে এই যে মিশ্র চাষ, এই মিশ্র চাষের ক্ষেত্রে কিন্তু আপনাকে যতগুলো প্রজাতি থাকবে পুকুরে, প্রত্যেকটি প্রজাতিরই কিন্তু আপনাকে সমান গুরুত্ব দিতে হবে, সমানভাবে গুরুত্ব দিয়ে আপনি মাছ চাষটা করতে পারেন। এভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি মিশ্র চাষও লাভবান হতে পারেন। আর প্রিয় দর্শক, আরেকটি কি থাকে, একটা হচ্ছে সাথী ফসল। দেখেন, সাথী ফসল আর মিশ্র চাষে কিন্তু একটু পার্থক্য রয়েছে। আমরা মিশ্র চাষের ক্ষেত্রে যে ব্যাপারটি করে থাকি, যেটা হচ্ছে যতগুলো প্রজাতি পুকুরে থাকে প্রত্যেকটি প্রজাতি কিন্তু আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা মাছ চাষটা করে থাকি, বা প্রত্যেকটি প্রজাতির উপর আমাদের দেখভাল করা লাগে, প্রত্যেকটা প্রজাতির খাদ্য নিশ্চিত করা লাগে, প্রত্যেকটা প্রজাতির পুকুরের জন্য মানে যে ব্যবস্থাপনা সব কিছু করতে হয়। কিন্তু সাথী ফসল হিসেবে ব্যাপারটা অন্যরকম। সাথী ফসল হিসেবে আপনি যে কাজটি করবেন, যে সাথী ফসল হিসেবে আপনি যে মাছকে প্রাধান্য দিয়ে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি সাথে কিছু ফসল দিয়ে দিলেন সাথী ফসল হিসেবে, যাকে আলাদাভাবে কোনো টেক কেয়ার করার দরকার নেই, আলাদাভাবে কোনো খাদ্য দেওয়ার দরকার নেই, আলাদাভাবে কোনো পরিচর্যার দরকার নেই, সেটাকে আমরা সাথী ফসল হিসেবে গণ্য করে থাকি। এখন দেখেন, আপনারা হয়তো অনেক ভিডিও বা ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে সাথী ফসল হিসাবে 50,000 মাছ মানে ফ্রিতে উৎপাদন করা হয়ে গেছে। সাথী ফসল হিসাবে ক্যাটফিশ মাছ 50,000 মাছ সাথী ফসল হিসেবে চাষ করে লাভবান হয়েছে। হ্যাঁ, সাথী ফসল হিসাবে 50,000 তারাবাই মাছ চাষ করে লাভবান হচ্ছে। প্রিয় দর্শক, এটা আসলে সম্ভব না। আপনি যদি যখন আপনার মানে মাছের পরিমাণটা বাড়বে, সেটা কিন্তু সাথী ফসল থাকবে না, সেটা মিশ্র চাষে চলে যাবে। ধরেন আপনি 50,000 মনোসেস তেলাপিয়ার সাথে আপনি 50,000 তারাবাই দিলেন, এটা কি সাথী ফসল? এটা অবশ্যই সাথী ফসল না, এটা আপনার মিশ্র চাষে চলে যেতে হবে। আপনি 50,000 তেলাপিয়ার সাথে আপনি 30,000 40,000 পাবদা মাছ দিলেন, বা 30,000 ট্যাংরা গুলশা দিলেন, বা শিং দিলেন, মাগুর দিলেন, হ্যাঁ, এগুলো কি সাথী ফসল হিসেবে কাজ করবে না? এগুলো মিশ্র চাষে চলে যাবে। আপনি সাথী ফসল হিসেবে খুবই নগণ্য একটা মাছ দিতে পারেন, যেমন 50,000 মাছ দিলেন, তার পাশাপাশি 10,000 বা 15,000 আপনি ক্যাটফিশ জাতীয় মাছ দিতে পারেন। এটা সাথী ফসল। আপনি প্রতি শতাংশে 200 থেকে 250 গ্রাম আপনি প্রতি শতাংশে 200 থেকে 250 পিস মনোসেস তেলাপিয়া দিলেন, তার পাশাপাশি 5 থেকে 6 পিস বা 7 পিস আপনি কার্প জাতীয় মাছ দিলেন, এটাকে বলে সাথী ফসল। আর যদি আপনি ওই 20 পিস বা 25 পিস আপনি কার্প জাতীয় মাছ দেন, সেটা কিন্তু সাথী ফসল হয়ে থাকবে না, সেটা মিশ্র চাষে চলে যাবে। তাই আপনাকে অবশ্যই সাথী ফসল এবং মিশ্র চাষ মেনে মাছ চাষ করতে হবে। ইউটিউবের লোভনীয় অ্যাড বা লোভনীয় ভিডিও দেখে আপনি মাছ চাষ করলে কিন্তু লাভবান হতে পারবেন না। আর সাথী ফসলকে একদমই খাদ্য না খেয়ে উৎপাদন হবে, এটার উত্তর হবে না। আপনি যদি মনোসেস তেলাপিয়ার সাথে ক্যাটফিশ জাতীয় মাছের সাথী ফসল চাষ করেন, সেক্ষেত্রে আপনি মনোসেস তেলাপিয়া যে খাদ্যটা দিচ্ছেন, ওই খাবারটা কিন্তু সাথী ফসল কিছু হলেও খাবে। যদি খাবার না খায়, তাহলে মাছ উৎপাদন হবে কিভাবে? হ্যাঁ, আপনাকে হয়তো অনেকে বলে থাকে যে সাথী ফসল কোনো খাবার লাগে না, কোনো পরিচর্যা দরকার নেই। অবশ্যই না, আপনাকে সাথী ফসল হিসেবে অবশ্যই তাদেরকে একটা খাবার দেওয়া লাগে, কিন্তু পরিমাণে এটা কম। যেমন হচ্ছে আপনি ওই মাছকে উদ্দেশ্য করে খাবার দিচ্ছেন না, আপনি তেলাপিয়াকে উদ্দেশ্য করে খাবার দিচ্ছেন, বা আপনি মেন যে মাছটা চাষ করছেন সেই মাছকে উদ্দেশ্য করে খাবার দিচ্ছেন, সেখান থেকে কিন্তু সেই খাবারটা খেয়ে অবশিষ্ট খাবার বা সেখান থেকে খাবারটা খেয়ে সাথী ফসল উৎপাদন হবে। এটাকে আমরা সাথী ফসল হিসেবে বলে থাকি। আর অনেকে বলবে যে না, সাথী ফসল কোনো খাদ্য লাগেন, এগুলো হুদাই। আপনি সব খাদ্য ছাড়া তো কোনো প্রাণী বাঁচতে পারে না, মাছ কিভাবে বাঁচবে? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা খাদ্যের ব্যবহারটা করতে হবে, তবে সেটা পরিমাণে খুবই নগণ্য। এই জন্য বলা হয় যে আসলে খাদ্য তেমন একটা প্রয়োজন পড়ে না। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাছ চাষের যে পদ্ধতি, এখন আপনি আপনার সুবিধা মতো একক, মিশ্র এবং সাথী ফসল হিসাবে আপনি মাছ চাষ করতে পারেন। তবে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনি গুণগত মানসম্পন্ন পোনাটা সংগ্রহ করতে হবে। আপনি যে মাছই চাষ করেন না কেন, যদি গুণগত মানসম্পন্ন পোনাটা সংগ্রহ করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না। আর সেই গুণগত মানসম্পন্ন পোনার জন্য আমরা বাই বাই হাসান নাসিরের পরিবার হচ্ছে আপনাদের পাশে। 1992 সাল থেকে আমরা আমাদের মৎস্যচাষী ভাইদের সেবা নিশ্চিতে লক্ষ্যে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। তাই দেরি না করে মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য এবং মাছের গুণগত মানসম্পন্ন পোনা পেতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকল সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।